আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনসিপিকে শাপলার পরিবর্তে অন্য প্রতীক দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা জানান। ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের যে তালিকা চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মোট হিসাব উপস্থাপন করে সচিব বলেন, এবারের মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১ আর মোট ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি। ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে ১৪টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার ১২,০০০-এর মতন। এনসিপি শাপলা প্রতীকের দাবি ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া যায়নি। এর বাইরে আপাতত ইসির কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ব্যাপারে কমিশন সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেহেতু কোনো সাংঘর্ষিক মতামত আসেনি, তাই 5টি প্রেক্ষাপটকে সামনে রেখে সংশোধনের প্রস্তাব গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদ, এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকারি গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এটা সঠিক নয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংস্কার কার্যক্রম পুরো দমে চলমান থাকবে। আগামীকাল সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাপনী বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কমিশনের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলের অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ থাকা উচিত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানান তারা। HM মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জানান,
আগামী নির্বাচনে জোট গঠনে গুরুত্ব পাবে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, জুলুম ও নির্যাতনের শিকার যুবদল নেতাকর্মীরা দেশের গণতন্ত্র উদ্ধারে কাজ করবে। সেই দেশে বিএনপি ধ্বংস হবে, কেন একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তি দরকার, যে কারণে কিন্তু বিএনপি আছে সেটা দেখার বিষয় আছে। এদিকে রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। এই রেগুলেশনটা রিভিউ করা দরকার। এটা তো একটা চয়েস, এটা একটা ক্যান্ডিডেটের সে তার নিজস্ব চয়েস। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিকে ঘিরে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই অবস্থায় সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সন্ধ্যায় রাজধানীতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আমির খুসরু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় কমনওয়েলথ প্রতিনিধি দল জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। তিনি আরও বলেন, জুলাই সনদ যে দল ক্ষমতায় আসবে তারাই বাস্তবায়ন করবে। এছাড়া নির্বাচন সংক্রান্ত যত সিদ্ধান্ত আসবে সেগুলো সরকারকে নয়, নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে। প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা, এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠে কিনা, এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে। এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে। কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই হত্যাকারীদের দৃশ্যমান কিছু বিচার এ সরকারের আমলেই দেখতে চায় দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকানদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি কথা বলেন। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার আশ্বাস দেন ডক্টর শফিকুর রহমান। কোনো মানুষকে জীবনের স্তরে একেবারে শত্রুর তালিকায় ফেলে দেওয়া এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়। তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। বিএনপির বৃহত্তর জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে জামায়াত ইসলামী। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ও দেশপ্রেমিক কয়েকটি দল নিয়ে আসন সমঝোতার চেষ্টা চলছে, আর এককভাবে নির্বাচন সহ যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি ও জামায়াতের বাইরে তরুণদের বড় মোর্চা গড়ার চেষ্টা করছে এবি পার্টি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা। এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি, দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন।
বিএনপির বৃহত্তর জোটে অংশ না নিয়ে এর বিপরীতে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল নিয়ে নির্বাচনের আগে আসন সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যারা বৃহত্তর জোটের কথা বলছেন তো ওনাদের সাথে তো ছোটোখাটো দল নানান ইস্যুতে তো আগে থেকেই আছে, এটা তো নতুন না, আছেন। এর সাথে হয়তো কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তা নির্বাচনের খেলা তো, বহু কিছু বাইরে থেকে অনেকে গুটি চালে, ভেতরে অনেক গুটি চালে। এখানে কি বলে গিভ অ্যান্ড টেকের নানান ইস্যু থাকবে। ইসলামী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আরও তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। প্রত্যেক দলের মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে এগুলো একটা পরিণত রূপ হয়তো লাভ করবে। বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বড় দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটতে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এনসিপি তরুণ রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো জোট করতে পারে কিনা সে আলোচনা এখনও আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা এখনো পরিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। পুরনো ধারার রাজনীতিকে কলুষিত উল্লেখ করে বিএনপি জামায়াতের সঙ্গে না গিয়ে তারুণ্য নির্ভর দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গড়তে চায় এবি পার্টি। গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, নাগরিক ঐক্য, আপনার গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি জাসদ, আর হলো আপনার ভাসানী অনুসারী পরিষদ বা ভাসানী জনশক্তি পার্টি। এই হলো 6টা দল। আর আমাদের হচ্ছে এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 9টা দল মিলে আমরা একটা নতুন রাজনীতির জোট করার একটা প্রাথমিক আলোচনা আমরা শুরু করেছি। এটা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে এসব রাজনৈতিক দলের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। দুপুরে টাঙ্গাইলে এনসিপি সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায়সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। বিএনপি সরকার গঠন করলে আমলাদের ক্ষমতা কমিয়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনের অর্থনীতিতে নতুন ইকোনমিক মডেল প্রণয়নের কথাও বলেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে এসব কথা বলেন আমির খসরু। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরকারি হস্তক্ষেপ মুক্ত রেখে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে। এ সময় বক্তারা বলেন, বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমানে বড় চ্যালেঞ্জ। সেই সাথে বিনিয়োগ বাড়ানো, মূলধন সংকট, দুর্বল নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো না গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলেও মনে করেন তারা। কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি। সো আই ক্যান অ্যাসিওর ইউ, ইফ গিভেন চান্স, we will go for serious deregulation. If you have the political will to run the government for the people, for the country, তাহলে আপনাকে ইনস্টিটিউশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট চলতে হবে, লাইক বাংলাদেশ ব্যাংক। গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আহত শিশু বাসিত খানের পিতা মুস্তাফিজুর রহমান। এদিকে মানবতা বিরোধী অপরাধে আরেক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মাকে হারিয়েছেন
একমাত্র সন্তানও গুরুতর আহত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুস্তাফিজুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশু বাসিত খান মুসা। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার নিজ বাসার নিচেই মাথায় গুলি লাগে তার। সেই গুলি মাথার একাংশ ভেদ করে দাদির শরীরে বিদ্ধ হয়, এতেই মারা যান দাদি। তবে জোর ভাগ্যে মুসা প্রাণে বেঁচে গেলেও শরীরের এক পাশ অবশ। ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ। একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মানহীন বেয়ারিং প্যাড নয়, ঢাকা মেট্রো রেলে নকশার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন অনেকটা কপি পেস্ট করেই তৈরি করা হয়েছিল ঢাকা মেট্রো রেল। এটিকে পুরো ম্যানেজমেন্টের ব্যর্থতা মন্তব্য করে সরেজমিনে তদন্তের কথা বলছেন তারা। আর নিয়মনীতি লঙ্ঘন করে মেট্রো রেল চালুও দুর্ঘটনার কারণ বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বপ্নের মেট্রো রেল যাত্রার 2 বছরের মাথায় রূপ নিল দুঃস্বপ্নে। ফার্মগেটে বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে আলোচনায় আসে ঢাকা মেট্রো রেলের সক্ষমতা আর নিরাপত্তার বিষয়টি। 100 বছরের প্রকল্পে আগামী 25 বছর মেরামত করার কথা না থাকলেও 2 বছরের মাথায় এমন দুর্ঘটনা পুরো প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি এখন প্রশ্নের মুখে। বিশেষজ্ঞরা বলছেন বেয়ারিং প্যাডের দুর্বলতা নয়, বরং নকশাগত ত্রুটির কারণেই এমনটি হয়েছে। শিগগিরই সরেজমিন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি পিয়ারের বেয়ারিং প্যাড পরীক্ষার কথা বলছেন তারা। নকশাতে কিন্তু আসলে এই অ্যাঙ্করেজ সিস্টেম দেওয়া নাই, তো এখান থেকে অবধারিত বা নিশ্চিত আসলে নকশা একটা বড় ত্রুটি হয়ে গেছে। মূলত অনেকটা কপি পেস্ট করে ফেলেছে। সোজা সেগমেন্টে যেভাবে বেয়ারিং প্যাড বসে আছে একইভাবে এখানে বসে রাখা হয়েছে। এটা আসলে একটা নকশার বড় ত্রুটি আমি দেখছি। আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত ট্রায়াল না করে মেট্রো রেলকে চলাচলের অনুমতি দেয় এমন দুর্ঘটনা অভিযোগ করে কর্তৃপক্ষ বলছে আগামী 5 কর্মদিবসের মধ্যে কনসালটেন্ট প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে বলা হয়েছে। অল বেয়ারিং হ্যাজ টু বি চেকড ফার্স্ট, ভিজুয়ালি দেখতে হবে, তারপরে ইউ চেক দ্য ফাংশনালিটি, ইউ চেক দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্যাড আছে হয়তো ফাংশনাল করতেছে না, এটাও দেখতে হবে। আবার এটা বাইরে একটার সাথে ইন্টিগ্রেটেড কিনা, যে ফাংশনটা করার জন্য এটা বসানো হয়েছে, ওইটাও প্রি ওপেনিং সেশন করার কথা ছিল, এটা হয় নাই। আর যেটা হয়েছে এটা অ্যাডিকুয়েট না। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। মেট্রো রেলে নকশা ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন এখনই সংশোধন না করলে ঝুঁকিতে পড়তে পারে ঢাকা মেট্রো রেল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত নারী, শিশুসহ 22 জনকে উদ্ধার করেছে র্যাব। এদের 1 জন বাঙালি এবং 21 জন রোহিঙ্গা নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 10 জন পুরুষ, 4 জন নারী ও 7 জন শিশু। র্যাব জানায় ভোররাতে সদর ইউনিয়নের করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে তারা। তবে পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র্যাব। তারা জানায় উদ্ধার হওয়া ভুক্তভোগী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যের নাম শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। 2006 সালের 28 অক্টোবরে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী পুরানা পল্টনে দলটির ঢাকা দক্ষিণ মহানগর কার্যালয়ে আয়োজিত শহীদ পরিবারের সাথে
মত বিনিময় সভায় তিনি কথা বলেন। পিআর পদ্ধতি ছাড়া সংসদের ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, যারা গণভোট চায় না তারা গণতন্ত্রকে ভয় পায়। বলেন, 2006 সালের 28 অক্টোবরের জামায়াত ইসলামের উপর হামলা সহ সকল খুনের বিচার করতে হবে। পুনরায় যাতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই সনদের যথাযথ বাস্তবায়নের দাবি জানান তিনি। পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারা এই গণভোটকে বাধা দিতে পারে। মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। কৃষি, তথ্য প্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাতে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে সব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। সকালে রাজধানী আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক হয়। 20 বছর পর অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। শুল্কমুক্ত সুবিধা পেলে রপ্তানি বাড়বে বলে আশা করছে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাণিজ্য সম্প্রসারণে বেশ কয়েকটি সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়। বিমান যোগাযোগ, শিপিং, সে সব হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।